তোর মা সারাক্ষণ ভাবছে এই বুঝি মানুষটা ফিরল। রাতে ঘুমায় না, জেগে থাকে, গেটে সামান্য শব্দ হলেই ছুটে আসে। এই অবস্থাটা তো ভয়ঙ্কর। সুপ্রভা খুব কাঁদছে। সুরাইয়া মেয়ের কান্না থামানোর কোনো চেষ্টা করছে না। কাঁদুক, কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে একসময় নিজেই থেমে যাবে। সে যখন কাঁদে তখন তো কেউ তার কান্না থামাতে আসে না। সে কেন যাবে? তার এত কি দায় পড়েছে? পৌষ মাস, প্রচণ্ড শীত পড়েছে। শীতের সঙ্গে কুয়াশা। ইমন বসে আছে তার বড় মামার বাড়ির দোতলার বারান্দায়। সে অবাক হয়ে দেখছে কুয়াশায় সব ঢেকে আছে, একটু দূরের জিনিসও দেখা যাচ্ছে না। বাড়ির সামনে কাঁঠাল গাছটাকে মনে হচ্ছে ছোট্ট একটা পাহাড়। তার ছোট্ট চাচা বলেছিলেন কুয়াশা আসলে মেঘ। আকাশের মেঘ যখন মাটিতে নামে তখন তাকেই কুয়াশা বলে। ইমনের খুব অদ্ভুত লাগছে এই ভেবে যে সে মেঘের ভেতর বসে আছে। আজ ছুটির দিন, তার বারান্দায় চুপচাপ বসে থাকার কথা না। ছুটির দিনের সকালবেলায় এই বাড়িতে নানান ধরনের খেলা হয়। টোকন আর শোভন টেনিস বল দিয়ে ক্রিকেট খেলে। টোকনের খুবই কাঁদুনে স্বভাব, কিছু হলেই কান্না শুরু করে। আর শোভন মারামারিতে ওস্তাদ। হুট করে মারামারি শুরু হয়ে যায়। শোভন ক্রিকেট ব্যাট দিয়ে ধাম ধাম ভাইকে মারে। অদ্ভুত ব্যাপার হচ্ছে কেউ কখনো নালিশ করে না। মারামারি এবং কান্নাকাটি কিছুক্ষণের মধ্যে থেমে যায়। আবার খেলা শুরু হয়। মিতু একা একা রান্নাবাটি খেলে। ক্রিকেট খেলায় তাকে নেওয়া হয় না। মিতুও রান্নাবাটি খেলায় তাকে নেয় না। একদিন শুধু বলেছিল, এই তুই চাকর হবি? তুই চাকর হলে খেলতে নিব। যা, বাজার করে নিয়ে আয়, মনে করে কাঁচামরিচ আনবি, আর খবরদার পয়সা সরাবি না। ইমনের খেলতে ইচ্ছে করেছিল, কিন্তু চাকর হওয়াটা মেনে নিতে পারছিল না বলে খেলেনি। তবে না খেললেও সে বেশিরভাগ সময় আশেপাশে ঘুরঘুর করে। আজই ইমন এখনো নিচে নামছে না, কারণ নিচে নামিয়ে নেওয়ার জন্য মিতু আসেনি। বড় মামার বাড়ির দোতলার সিঁড়িগুলো পুরোপুরি এখনো শেষ হয়নি, রেলিং দেয়া বাকি। এরকম সিঁড়ি দিয়ে নিচে নামতে ইমনের অসম্ভব ভয় লাগে। মিতু বয়সে তার সমান হলেও ঠিক সমানও না, 5 দিনের বড়। ভয়ঙ্কর সাহসী। একবার সে চোখ বন্ধ করে সিঁড়ি দিয়ে উঠেছিল। মিতু শুধু যে চোখ বন্ধ করে সিঁড়ি দিয়ে উঠতে পারে তাই না, 3 তলার ছাদে পা ঝুলিয়ে বসতেও পারে। সেই ছাদেরও রেলিং নেই। ইমনের বড় মামা ছাদের রেলিং দেবেন না, শুধু শুধু বাজে খরচ। ইমনের ধারণা বাজে খরচ হলেও রেলিং দেয়া উচিত, তা না হলে কোনো একদিন মিতু ছাদ থেকে পড়ে যাবে। ইমনের ধারণা দোতলার সিঁড়িতেও রেলিং দেয়া উচিত, রেলিং দেয়া না হলে সে নিজেই কোনো একদিন পড়ে যাবে। ইমন! ইমন চমকে উঠে দাঁড়ালো। মা ডাকছেন। আগে মা ডাকলেই আনন্দ হতো, এখন হয় না। মার ডাকা মানেই কিছু একটা নিয়ে ধমকাধমকি হবে। ধমক খাবার মতো কিছু অবশ্য সে করেনি। সকালে বই নিয়ে বসে অনেকক্ষণ পড়েছে। মা যখন বলেছেন যথেষ্ট ঘ্যান ঘ্যান হয়েছে, এখন যাও, তখনই শুধু সে উঠে এসেছে। ইমন ভয়ে ভয়ে মার ঘরের দরজা ধরে দাঁড়ালো। মার রাতে জ্বর ছিল, এখনো বোধহয় জ্বর। মা শুয়ে আছেন। সুপ্রভা মার পাশে বসে নিজে নিজেই খেলছে। ইমনের কাছে খুবই আশ্চর্য লাগে যে সুপ্রভা নিজে নিজে বসতে পারে, হামাগুড়ি দিতে পারে, কিছু দেখলেই 2 হাতের 2 আঙ্গুল উঁচু করে বলে, ওই যে, ওই যে। মানুষ কাউকে কিছু দেখাতে চাইলে 1 আঙ্গুল দিয়ে দেখায়, সুপ্রভা 2 আঙ্গুল দিয়ে দেখায়। এটাও তার কাছে বিস্ময়কর মনে হয়। সুপ্রভা ইমনকে দেখা মাত্র 2 আঙ্গুল উঁচু করে তাকে দেখালো এবং ক্রমাগত বলতে লাগলো, ওই যে, ওই যে। সুমাইয়া বলল, কোথায় ছিলি? ইমন ভীতু গলায় বলল, বারান্দায়। রান্নাঘরে গিয়ে বলতো আমাকে দুধ চিনি ছাড়া লিগার দিয়ে 1 কাপ চা দিতে, লেবু যেন না দেয়, চায়ের মধ্যে লেবুর গন্ধ অসহ্য। তোমার জ্বর কমেছে মা? সুরাইয়া বিরক্ত গলায় বলল, আমার জ্বরের খবর তোকে নিতে হবে না, যা করতে বলেছি কর। তোর গলা খালি কেন? মাফলার যে একটা দিয়েছিলাম সেটা কই? ঠান্ডা লাগিয়ে রাতে যদি খুব খুব করে কাশিস তাহলে গলা চেপে ধরব, তখন বুঝবি কত ধানে কত চাল। যা, যা এখন সামনে থেকে।
ইমন দোতলা থেকে একতলায় নামছে। নামতে গিয়ে সে লজ্জায় মরে যাচ্ছে, কারণ সে নামছে বসে বসে। কেউ দেখলেই হাসবে, বিশেষ করে মিতু যদি দেখে তাহলে সর্বনাশ হবে, খুব হাসাহাসি করবে। এমনিতেই মিতু তাকে নিয়ে খুব হাসাহাসি করে, তাকে ডাকে ক্যাবলা বাবা। এই অবস্থায় দেখে ফেললে হয়তো আরো ভয়ঙ্কর কোনো নামে ডাকবে। ইমন ঠিকমতোই নামলো, কেউ তাকে দেখল না। রান্নাঘরে বুয়াকে চায়ের কথা বলল। বুয়া বিরক্ত গলায় বলল, আমার হাত বন্ধ, এখন চা দেওয়ান যাইব না। বুয়ার কথা শুনে ইমনের ভয় ভয় লাগছে। বুয়া যদি চা না পাঠায়, মা বুয়ার উপর রাগ করবে না, তার উপরই রাগ করবে, চর মারবে অথবা চুল ধরে ঝাঁকুনি দিবে। ইমন বিড়বিড় করে বলল, বুয়া, মার খুব জ্বর, সকালে কিচ্ছু খায়নি, এই জন্য চা চাচ্ছে। দুধ, চিনি, লেবু এগুলো ছাড়া শুধু লিগার দিয়ে। কইলাম না হাত বন্ধ। ইমন মন খারাপ করে রান্নাঘর থেকে বের হলো। বড় মামার বাড়িতে তারা খুব খারাপ অবস্থায় আছে, কেউ তাদের কোনো কথা শোনে না। ইমন যদি কোনো কাজের লোককে বলে, এই আমাকে এক গ্লাস পানি এনে দাও তো, সেই লোক অবধারিতভাবে না শোনার ভান করে চলে যায়, কিংবা দিতেছি বলে আর সামনে আসে না। আগে এই নিয়ে তার খুব মন খারাপ লাগতো, এখন লাগে না। ইমন বারান্দায় এসে দেখে মিতু বারান্দায় পিলারে হেলান দিয়ে কমলা খাচ্ছে। এই শীতে তার গায়ে পাতলা একটা ফ্রক। খুব যারা সাহসী মেয়ে তাদের বোধহয় এরকমই হয়, শীতও কম লাগে। ইমনের খুব ইচ্ছে করছে মিতুর কাছে যেতে, তবে এখন সে যাবে না, একটু পরে যাবে। মিতুর কমলা খাওয়া শেষ হবার পরে যাবে। এখন মিতুর পাশে গিয়ে দাঁড়ালে মিতু ভাবতে পারে সে কমলার লোভে কাছে এসেছে। মিতুর কমলা খাওয়া শেষ না হওয়া পর্যন্ত সে অন্যদিকে তাকিয়ে থাকবে, এমন ভাব করবে যেন খুব মন দিয়ে অন্য কিছু দেখছে। এই ক্যাবলা, এই, মিতু ডাকছে। মিতুর কমলা খাওয়া এখনো শেষ হয়নি, হাতে এখনো কয়েকটা কোয়া রয়েছে। ইমন কাছে গিয়ে দাঁড়ালে একটা দুইটা কোয়া হয়তো তাকে দেবে, তখন ইমনকে লোভীর মতো লাগবে, আবার নাও দিতে পারে। মিতুর কোনোই ঠিক নাই। ইমন কাছে গেল, মিতু তাকে কমলার কোনো কোয়া দিল না, পুরো কমলা শেষ করে বলল, কি রে ক্যাবলা, আজ তোর ছোট চাচা আসবে না? ইমন বলল, আসতে পারে। ছোট চাচার কথা উঠোই ইমনের মন ভালো হয়ে গেল। সে একটু হেসেও ফেলল। আজ শুক্রবার, ছুটির দিন। ছুটির দিনে ছোট চাচা আসে। গত শুক্রবার আসেনি, আজ হয়তো আসবে। তোর ছোট চাচাকে দেখতে কেমন যেন লাগে জানিস? কেমন লাগে? অবিকল রামছাগলের মতো লাগে। দাড়ি রেখেছে তো, এই জন্যে। রামছাগলেরও দাড়ি থাকে? ইমনের চোখে প্রায় পানি এসে যাচ্ছে। ছোট চাচাকে কেউ খারাপ বললে তার খুব মন খারাপ লাগে। তাছাড়া দাড়িতে ছোট চাচাকে খুবই সুন্দর লাগে। মিতু বলল, আমি যখন কমলা খাচ্ছিলাম তখন তুই লোভীর মতো তাকিয়েছিলি কেন? তাকিয়েছিলাম না তো? অবশ্যই তাকিয়েছিলি, লোভী কোথাকার, আবার মিথ্যা কথা বলে। মিথ্যুক? আমি মিথ্যুক না, আমি সত্যুক। অবশ্যই তুই মিথ্যুক। বাবা মারা গেছে, আবার মিথ্যা কথাও বলে। বাবা মরেনি, বেড়াতে গেছেন, চলে আসবেন। চলে আসবে না হাতি, কোনোদিন আসবে না। আসবে, তুই বললেই হবে? সবাই জানে আসবে না। তুই একে তো মিথ্যুক, তার উপর বোকা। আমি বোকা না। অবশ্যই তুই বোকা, বোকা এবং ভীরু। সিঁড়ি দিয়ে বসে বসে পা ছ্যাঁচলে নামছিস, আমি দেখেছি। ইমন চোখের পানি সামলানোর চেষ্টা করছে, পারছে না। মিতু বলল, একদিন তুই যখন সিঁড়ি দিয়ে বসে বসে নামছিলি তখন আমি তোর ইয়েটা দেখে ফেলেছি, দেখতে সাদা, কেঁচোর মতো। ইমনের চোখে এবার পানি এসে গেল। চোখ মুছে সে রওনা হলো রান্নাঘরের দিকে। বুয়াকে আরেকবার অনুরোধ করে দেখবে যেন সে মাকে এক কাপ চা দিয়ে আসে। মিতু তার ফ্রকের পকেট থেকে একটা কমলা বের করেছে। মেয়েটার মুখ গোলগাল, মাথা ভর্তি ঝাঁকড়া চুল, অসম্ভব সুন্দর চেহারা। একবার তার দিকে চোখ পড়লে চোখ ফেরানো মুশকিল। এ হচ্ছে সেই ধরনের মেয়ে যাকে দেখলেই কথা বলতে ইচ্ছে করে। মজার ব্যাপার হলো, আজ থেকে ঠিক ৩০ বছর পর এই মেয়েটি তার বাবার ঘরে ঢুকে অত্যন্ত শান্ত ভঙ্গিতে বলবে, বাবা,
আমি ইমনকে বিয়ে করতে চাই। মিতুর বাবা হতভম্ব হয়ে বলবেন, কি বললি? যা বলেছি তুমি শুনেছ। তোর কি মাথাটা খারাপ? মিতু আগের থেকেও শান্ত গলায় বলবে, বাবা, আমার মাথা খারাপ না, তুমি ব্যবস্থা করে দাও। সেই গল্প যথাসময়ে বলা হবে। আপাতত আমরা দেখতে পাচ্ছি ইমন তার ছোট চাচার কোলে। সে চাচার ঘাড়ে মুখ লুকিয়ে আছে, নিঃশব্দে কাঁদছে। ফিরোজ বলছে, কেঁদে তুই আমার ঘাড় ভিজিয়ে ফেলেছিস। তোর হয়েছেটা কি বলতো? 15 দিন পর এসেছি। কোথায় গল্পগুজব করবি? এরকম করলে আর আসবো না। দোতলা থেকে নিচে ফেলে দেব। দিলাম ফেলে, দিলাম। 1 মিনিটের মধ্যে যদি হাসির শব্দ না শুনি, তাহলে কিন্তু সত্যি সত্যি ফেলে দিব। ইমন হাসতে না পারলেও হাসির মতো শব্দ করল। ছোট চাচার একটু মাথা খারাপের মতো আছে, সত্যি সত্যি ফেলে দিতে পারে। সুরাইয়ার জ্বর আরো বেড়েছে। জ্বরের আঁচে মুখ লালচে হয়ে আসছে, চোখ জ্বলজ্বল করছে। ফিরোজ বসেছে তার সামনে একটা চেয়ারে। ফিরোজ বলল, ভাবি কেমন আছেন? সুরাইয়া বলল, ভালো। খারাপ থাকবো কেন? খারাপ থাকার মতো তো কিছু হয়নি। আপনার জ্বর কি বেশি? জানি না। তোমার খবর বলো, ব্যবসাপাতির কি অবস্থা? ব্যবসা বেশি ভালো না, খারাপই বলতে পারেন। ব্যবসা করতে ক্যাশ টাকা লাগে, ক্যাশ টাকা তো নেই। তোমার ভাইয়ের টাকা পয়সার খোঁজ নিতে বলেছিলাম, খোঁজ নিয়েছো? ফিরোজ কিছু বলল না, চুপ করে রইল। এই প্রসঙ্গে আলাপ করতে তার ইচ্ছে করছে না। অফিসে তার ভাইয়ের টাকা পয়সা ভালোই আছে। টাকাটা পেতে হলে তার মৃত্যু হয়েছে এই মর্মে প্রমাণসহ কাগজপত্র দিতে হবে। ভাইয়ের মৃত্যু হয়েছে এ জাতীয় কোনো কাগজ তার কাছে নেই। একটা মানুষ নিখোঁজ হয়ে গেছে, এই পর্যন্তই। তার আর কোনো খোঁজ নেই। ভাবি, ইমনের পড়াশোনা কেমন হচ্ছে? জানি না। সুপ্রভাতও দেখতে খুব সুন্দর হয়েছে। ও সুন্দর হলেই কি, আর অসুন্দর হলেই কি? তুমি কি এখনো মেসেই থাকো? চিরজীবন কি মেসেই থাকবে? ঘরবাড়ি করবে না? বিয়ে টিয়ে করবে না? ব্যবসার অবস্থা ভাবি খুবই খারাপ। খারাপ হলে কি আর করবে? মেসে মেসে জীবন কাটিয়ে দাও। ফিরোজ একটু ঝুঁকে এসে বলল, ভাবি, আপনার কাছে আমি একটা আবদার নিয়ে এসেছি। সুরাইয়া ভুরু কুঁচকে বলল, কি আবদার? মার শরীর খুব খারাপ, প্যারালাইসিস হয়ে গেছে, মনে হয় বাঁচবে না। আপনাকে খুব দেখতে চাচ্ছেন। আমাকে দেখে কি করবে? মনে হয়তো একটু শান্তি পাবে। আমাকে দেখে শান্তি পাবার কিছু নেই। আমি কোনো শান্তির বাড়ি না। ভাবি, এইভাবে কথা বলবেন না। আপনি আমার সঙ্গে চলেন, সবাইকে নিয়ে ঘুরে আসি। দীর্ঘদিন একটা জায়গায় পড়ে আছেন, ঢাকার বাইরে গেলে ভালোই লাগবে। আমার ভালো লাগা নিয়ে তোমার ভাবতে হবে না। ভাবি, আমি হাত জোড় করছি। সুরাইয়া বিরক্ত গলায় বলল, কথায় কথায় হাত জোড় করবে না। এসব নাটক আমার ভালো লাগে না। আমি কোথাও যাব না। তাহলে একটা কাজ করি, ইমনকে নিয়ে যাই। না, ওকে আমি একা কোথাও পাঠাবো না। একা কোথায় ভাবি? আমি তো সঙ্গে যাচ্ছি। নিয়ে যাব, একদিন থাকবো, তারপর আবার চলে আসব। না, অনেক দিন তো হয়ে গেল ভাবি। এখন একটু স্বাভাবিক হবার চেষ্টা করা উচিত না? আমি স্বাভাবিকই আছি। এর চেয়ে বেশি স্বাভাবিক হওয়া আমার পক্ষে সম্ভব না। ফিরোজ, তুমি এখন যাও। শরীর ভালো লাগছে না, কথা বলতে ইচ্ছে করছে না। আমি যাব বৃহস্পতিবার দুপুরে, সকালবেলা। এসে একবার খোঁজ নিয়ে যাব। কি খোঁজ নিয়ে যাবে? যদি আপনি যান আমার সঙ্গে, কিংবা ইমনকে দেন। একবার তো না বলেছি, তারপরও কেন চাপ দিচ্ছ? চাপ দিচ্ছি না ভাবি, অনুরোধ করছি। মার শরীর খুবই খারাপ, বাঁচবে না ভাবি। ইমনের জন্য খুব অস্থির। ভাবি, আজ উঠি, বৃহস্পতিবার সকালে আসব। যাওয়ার আগে দেখা করার জন্য আসব। সুপ্রভা কি ঘুমাচ্ছে? হ্যাঁ। ওকে দিন, একটু কোলে নিয়ে আদর করি। কোলে নিয়ে আদর করতে হবে না, ঘুম ভেঙে যাবে। ঘুম ভাঙলে বিশ্রী করে কাঁদে, অসহ্য লাগে। সুপ্রভার কান্না না, সুরাইয়ার কাছে সব কিছুই অসহ্য লাগে। ইমন যখন পড়ার টেবিলে বসে গুনগুন করে পড়ে, সেই শব্দও তার কাছে অসহ্য লাগে। আবার সে যখন নিঃশব্দ পড়ে, তখন চারদিক শুনশান থাকে, তাও অসহ্য লাগে। সবচেয়ে বেশি অসহ্য লাগে তার বড় ভাই জামিলুর রহমানকে।
জামিলুর রহমান মাঝে মধ্যে বোনের ঘরে ঢোকেন, নানা বিষয় নিয়ে কথা বলেন। দুই একটা কথা শোনার পরেই সুরাইয়ার মাথা ধরে যায়। সুরাইয়া সঙ্গে সঙ্গে বলে, ভাইজান প্রচণ্ড মাথা ধরেছে। তিনি তারপরও বসে থাকেন, এক প্রসঙ্গ থেকে আর এক প্রসঙ্গে যান এবং কথা বলতেই থাকেন। তারপর সুরাইয়া, তুই আছিস কেমন বলতো? ভালো। দিনরাত ২৪ ঘন্টা এই ঘরের ভিতরে থাকিস, এর নাম ভালো থাকা? তোর তো পাগল হতে বেশি বাকি নাই। পাগল আমি হব না ভাইজান, পাগল হলে আগেই হতাম। আগে যখন হই নাই, এখনো হব না। আশেপাশের সবাইকে পাগল বানাবো, কিন্তু নিজে পাগল হব না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন অপেক্ষা উপন্যাসের কিছু অংশ। অপেক্ষা উপন্যাসটি লিখেছেন হুমায়ুন আহমেদ, পড়ে শোনাচ্ছিলাম আমি দিলরুবা।